জানি না কেন এমন হয়, নগরীর নিস্তব্ধতা নীরবে আমার গায়ে যত দুঃখ, হে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন সাহিত্য আড্ডায়। যথারীতি আমি সালমান যুক্ত আছি আপনার সাথে, এবং আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি ভাবের তরীর আলামিন নামে পরিচিত। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আমাকে কালের কণ্ঠে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এইখান স্টুডিও পর্যন্ত আসার জন্য। সাধারণত আমরা যেটা করি আমাদের এই আড্ডায়, আমরা চেষ্টা করি আমাদের অতিথি, আমাদের গেস্ট যিনি থাকেন, তার একদম শেকড় থেকে শেখরের যে গল্পটা সেটা জানার জন্য এবং অডিয়েন্সদেরকে জানানোর জন্য। ছোট্ট করে যদি বলেন যে আপনার জন্ম, বেড়ে ওঠা। আমার জন্ম আমার নিজ জেলাতেই, শেরপুর জেলাতে। তো আমি ছোট থেকে মিউজিকের প্রতি অনুরাগী, সঙ্গীতের প্রতি। এর একটা নির্দিষ্ট কারণও আছে অবশ্য। কারণ হচ্ছে আমার বাবা, উনি মিউজিক করতেন, এবং ওনার পিতা মানে আমার দাদা, উনিও মিউজিক করতেন। আচ্ছা, আসলে ওই ধারাটা বংশ পরম্পরায় আপনার বংশ পরম্পরায় আমি পেয়েছি আর কি, এই হচ্ছে বিষয়। আর আমি আসলে স্টুডেন্ট, পড়ালেখা করছি, স্টুডেন্টরত, আর পাশাপাশি মিউজিক করছি। আচ্ছা, পড়াশোনা কোথায় এলাকাতে? জি, আমার নিজ জেলাতেই, শেরপুর সরকারি কলেজ, অনার্স ফাইনাল ইয়ার। গানের জন্য, মিউজিকের জন্য, কিংবা নিজের যে শখের যে জায়গাটা সেটার জন্য কখনো স্কুল ফাঁকি দেওয়া হয়েছে? অনেক সময় হয়েছে, বেশিরভাগ সময়। আচ্ছা, শুধু স্কুল না, অনেক কিছু ফাঁকি দিছি, অনেক দাওয়াত মিস করছি, অনেক স্কুল ক্লাস, প্রাইভেট টিউশন, অনেক কিছু। আমরা সাধারণত আমি যে স্কুলে যেতাম, এবং বেশিরভাগ সময় স্কুল কামাই না করলেও টিফিন পিরিয়ডে যে ছুটিটা, সময়টা আমাদেরকে দেওয়া হতো, ওই সময় স্কুল থেকে বাড়ি চলে আসার ব্যাপারটা খুব বেশি কাজ করতো আর কি। জানালার মধ্যে একটা ফাঁকা থাকে দুই শিকের মধ্যখানে, তো ওই ফাঁকা দিয়ে প্রথমে আমরা বই দিতাম, এবং সবচাইতে শারীরিক গঠনে চিকন যে বন্ধুটা, ওকে ওই জানালা দিয়ে পাঠাতাম। ওর কাছে সব বই দিয়ে আমরা আস্তে করে ভদ্রলোকের মতো গেট দিয়ে বেরিয়ে চলে আসতাম। তো আপনার সাথে কথা বলতে আমার সেই সব স্মৃতির কথা মনে পড়ছে। দেয়াল টপকে অনেক স্কুল পালিয়েছি। আচ্ছা, আমারও মনে পড়তেছে। সেই সব স্মৃতি থেকে কোনো একটা স্মৃতি কথাকে আমাদেরকে বলা যেতে পারে? আমি আসলে মূলত হচ্ছে আমার যে নিজ জেলাতে জেলা স্কুল, ওইটাতে পড়াশোনা করছি। তো স্কুলে পড়া অবস্থাতেই আমি মিউজিক করি, তখন থেকেই। আমি লার্নার, তখন গিটার শিখতেছিলাম। তো অনেক সময় দেখা গেছে যে আমি স্কুলে অনেক পিরিয়ডের ক্লাস ফাঁকি দিয়ে চলে আসছি বাসায়, গিটার নিয়ে নদীর পাড়ে চলে গেছি, এরকম অনেক হয়েছে। এবং আমি তো বাঁশি বাজাই তারও আগে থেকে, এই যে দেখছেন বাঁশি। তো নদীর পাড়ে বিভিন্ন জায়গাতে অনেক সময় কাটানো হয়েছে এভাবে। নদীর পাড়েই কেন? এটা কি নির্জনতার জন্য? কবিরাও দেখেছি নদীর পাড়ে যাওয়ার কথা বলে। নদী অনেক টানে কেন জানি, মানে আসলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নদীর ধারা স্রোত দেখবেন। আমি ভাবের তরী নামে একটা যে ব্যান্ড, আপনার নিজস্ব যে ব্যান্ডের কথা বলছেন, হ্যাঁ, এইটা আসলে ওইখান থেকেই উদ্ভূত। আপনি নদীর কথা বলছিলেন, আমার একটা কবিতা এরকম আছে যে মাঝে মাঝে আমার বড্ড একা একা লাগে, কিন্তু যখন একা থাকি তখন আর একা লাগে না। মানুষ হিসেবে তো আমরা সবাই খুব একা, তাই না? এরকম একা লাগার সময় আমার একটা নদীর কাছে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে, যার টলটলে জলে নিজের সব দুঃখ ভাসিয়ে দিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে ইচ্ছে করে। কিছু কিছু মানুষ নদীর মতো, তাদের পাশে গিয়ে বসে থাকতে ভালো লাগে। মনে হয় আরো কিছুক্ষণ বসি, আরো আরো কিছুক্ষণ। কিন্তু এমন নদীর মতো মানুষ তো আমার নেই, এমন নদীর মতো মানুষ তো আমার নেই। বাট আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যে আমি পাশে একটা স্রোতস্বিনী নদী নিয়ে বসে আছি। খানিক পরেই যার সুরের স্রোতে আমরা আসলে নিজেদের দুঃখ ভাসিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে স্কুল ফাঁকি দেওয়া, স্টুডেন্ট লাইফে আসলে সবাই এরকমটা করে। তো এই যাবৎকালে মিউজিকের জন্য আপনার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা কি ছিল? আমার লাইফে সবচেয়ে মিউজিকের জন্য স্যাক্রিফাইস হচ্ছে, আমি এখনো পর্যন্ত
আসলে কোনো জায়গায় ইনভলভ হইনি। আমি পড়ালেখা শেষ করে দেখা গেছে আমার অনেক স্টুডেন্ট মানে অনেক ফ্রেন্ড আছে যারা অনেক জায়গায় জব আর অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলছে, আমি নাই। মিউজিকের জন্য নিজের লাইফটাকে আর কি এভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, অফলাইনে আপনি বলছিলেন যে আপনি আর্মিতে যাওয়ার একটা প্রিপারেশন জি। ছিল এবং যথারীতি আপনি দেখলেন যে ওইটাতে গেলে নিজের যে স্বপ্ন ভাবের তৈরি জি বা নিজের মিউজিক্যাল যে ক্যারিয়ার ওইটা আসলে বিঘ্ন হচ্ছে, দ্যাটস ওয়াই আপনি আসলে আর্মি ক্যারিয়ার ছেড়ে চলে এসেছেন। আমি একটা বড় প্রস্তুতি নিয়েছিলাম যে বিএম এর জন্য, আচ্ছা, বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো ইন্টারমিডিয়েট যখন পড়ি আর কি, তখন আমার ইন্টারভিউ ছিল, আমি ইন্টারভিউ মিস করি। অ্যান্ড হচ্ছে আমার বাসা থেকে আমি মিথ্যা বলছি যে আমি ইন্টারভিউ গেছিলাম, কোনো একটা সমস্যা হয়েছে, আমি আর কি স্কিপ করে দিছি। আচ্ছা, সেটার কথা এখন আমার মনে পড়ে যে আসলে ওই দিন আমি ওইটা মিউজিকের জন্য স্যাক্রিফাইস করছিলাম। কি মনে হয় এখন যে আসলে আফসোস হয় নাকি মনে হয় যে না না, ভালোই এর জন্য হয়েছে? আমি কিছু পাইছি, হয়তো ভালো লাগে অনেক সময়, যদিও জীবনের তাগিদে প্রয়োজনে অনেক কিছুই হতাশাগ্রস্ত হয়ে যায় অনেক সময়। ভাবের তৈরি আলামিনকে আমি এবং আমরা চিনেছি একটা গানের মাধ্যমে, যে গানটা আমরা অসংখ্য শিল্পীর কণ্ঠে শুনেছি, কিন্তু এমন করে এই গানটাকে যে আসলে ভাঙা যায়, এমন করে যে গাওয়া যায়, সেটা প্রথম আপনার কাছ থেকে শুনেছিলাম। আপনি কি বুঝতে পেরেছেন কোন হ্যাঁ। গানের কথা বলেছেন? তুমি আর নেই সে তুমি। আমরা কি খানিক শুনতে পারি? হ্যাঁ, দুটা কথা বলে নিই। হ্যাঁ, sure. এই গানের পিছনে স্টোরিটা, গানটা আমি অনেকদিন আগেই শুনছি, কিন্তু আমি এটা অন্যভাবে শুনছি, প্রথাগতভাবে যারা করেন আর কি। কিন্তু আমি তো ক্লাসিক শুনতাম, আমার বাবা রবীন্দ্র নজরুল পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক শুনতেন, যেমন রবিশঙ্কর, আমজাদ আলী খান। তো ওই বিষয়গুলো আমার ভিতরে কাজ করতো, নোটটাকে লেন্দি করা, একটা আচ্ছা। গানকে টেনে নিয়ে যাওয়া, ওই যে নদীর বিষয়টা যে বললাম, হ্যাঁ। স্রোত ধারা, এটা আমার সুরের মধ্যেও আর কি আমি আর কি দুঃখটাকে দীর্ঘ করা জি, যে জি, জি। ব্যাপারটা। হ্যাঁ, এই বিষয়টা এই গানের উপরে প্রভাব ফেলছে। তো গানটাকেও আমি ওরকম স্টাইলে প্র্যাকটিস করতে করতে, চর্চা করতে করতে আমার নিজস্ব একটা স্টাইল তৈরি হয়ে গেছে। যদিও এইটা অনেকে মানে অন্যভাবে দেখছে যে গানটা তার মতো করে করছে, কিন্তু এটা আমার নিজস্ব প্যাটার্ন। এই হলো বিষয়। ওকে, তো গানটা আমি শোনাবো। শিওর। জানি না কেন এমন হয়, জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মাল বাজে না, বাজে না আমারও সারা পেয়ে। হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। লা 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 la la la
তোমার সাপের বেনি দোলে না আমারও বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। গুনগুন করো না অসময়, গুনগুন না, গুনগুন করো না অসময়। তুমি আর নেই সে তুমি, তুমি আর সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। সবটুকু জানা হয়ে গেলে, সব কথা পড়ে ফেলার পর পঠিত মানুষ এক পুরনো কবর। একটা মানুষ পরিচয় শুরু সময়টাতে যেমন আগ্রহ আর উদ্দীপনা নিয়ে আমাদের সাথে মিশে, মানুষটা সম্পর্কে যত বেশি জানা হয় তত বেশি তার প্রতি অনাগ্রহ তৈরি হতে থাকে। আপনি গানের লাইনে বলছেন তুমি আর নেই সে তুমি। আসলেই পৃথিবীর নিয়মে চিরদিন থাকে না কিছুই। যেমন রাত্রির আগমনে দিন বলেছে বিদায়, অবাক হব না যদি তুমিও বলো আজ আমিও যাই। এই যে সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ, দিনের প্রবাহমান গতিধারা, যখন রাত আসে দিন কিন্তু অটোমেটিকলি প্রস্থান করে। আবার যখন ভোরের আলো ফোটে তখন রাতের এই যে এক নিকষ কালো অন্ধকার, সেটাও নাই হয়ে যায়। তার মানে এই প্রবাহমান পৃথিবীতে, যেটা আপনি নদীর কথা বলছিলেন, স্রোতস্বিনী পৃথিবীতে স্থায়ী আসলে কোনো কিছুই না। ঠিক তেমনি মানুষের মন মুড সেটাও পরিবর্তন হয়। যিনি গানটা লিখেছিলেন তিনি আসলে ওই ভাবনা থেকে লিখেছেন যে আমার সেই চেনা মানুষটা সে তো আর আগের মতো নাই। জি, পরিবর্তনশীল এই পৃথিবীতে এই যাবৎকালে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, যে এই পরিবর্তনটা না হলেও পারতো? আমার আশেপাশের অনেক মানুষের পরিবর্তন, তাদের মনের পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, অনেক কিছুই আসলে আমি হারাইছি আমার লাইফে। বলতে গেলে আমার বাবা মা মারা গেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আল্লাহ ওনারা ওনাদেরকে নাই। জান্নাতবাসী করুন। তো অনেকে হচ্ছে আসলে আমি ওই জায়গাটা এখনো পাইনি কোথাও, আর পাবো কিনা আমি জানি না। বাবা মায়ের যে শূন্যতা এই পৃথিবীতে, হুমায়ুন আহমেদ স্যার বলেছেন যে পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না, ধুলা পড়ে হলেও এই শূন্যস্থানটা পূরণ হয়ে যায়। কিন্তু বাবা এবং মা, এই যে দুই শূন্যস্থান, যে শূন্যতা, আমার মনে হয় না জগতে আর কোনো কিছু দিয়ে, কোনো প্রাচুর্য, কোনো প্রাচীন কীর্তি দিয়ে, কোনো কিছু দিয়ে আসলে এই গ্যাপ পূরণ করা যেতে পারে। সম্ভব না। আর দেখেন, মানুষের মন পরিবর্তন হবেই, এটা আমাদের ধরেই নিতে হবে। ওই যে পৃথিবীর নিয়মে চিরদিন থাকে না কিছুই, রাত্রির আগমনে দিন বলে দেয় বিদায়, অবাক হব না যদি তুমিও বলো আজ আমিও যাই। কারণ মানুষ কাছে আসেই একদিন দূরত্ব বাড়ানোর জন্য। দেখেন, আপনি সেই শেরপুর থেকে এসেছেন, মানে আমরা একে অন্যের কাছাকাছি হয়েছি। এই কাছে না আসলে কিন্তু দূরত্বটা বাড়ানো যেত না। যেখানে আশা আছে দিন শেষে সেখানে চলে যাওয়ার কথা উঠবেই। প্রতিটা ভোরের সাথেই একটা অদৃশ্য সন্ধ্যা নিয়ে আসে সকালের সূর্যোদয়। আজ যে মানুষটা কাছে এসেছে, কাল কিংবা পরশু সে মানুষ দূরে চলে যাবে, দূরত্ব বাড়াবেই। আশার সাথে যাবার সম্পর্কটা ওতপ্রোত, আদি এবং সৃষ্টিগত। তো মাঝে মাঝে মনে হয় যে মানুষের পরিবর্তে অপরিবর্তনশীল এমন কোনো কিছুকে ভালোবাসা উচিত। সেটা হতে পারে আকাশ কিংবা প্রবাহমান নদী।
এখন আমি তো হচ্ছে মিউজিকের সাথে অনেক দিন থেকে আছি। তো এই বিষয়গুলোর উপরে আমার নিজস্ব কিছু লেখা, কাজ, সুর, গান বলতে পারেন আছে, নিজস্ব রচনা। ঠিক এই ধরনের চিন্তা থেকে আমি অনেক আগে একটা গান করছিলাম এবং এই গানটা হচ্ছে পাবলিশও করা আছে। গানটার নাম ছায়াপথ। পরিবর্তন হয়ে যায়। ভাবের তরি থেকে আসছে? না, এটা হচ্ছে আমার সলো, ব্যক্তিগতভাবে আমি রিলিজ করছি। গানটার নাম ছায়াপথ। ঠিক এই আইডিয়াটা, থিমটার উপরেই এই গানটা করা হয়েছিল। তো 2018 সালের কথা মনে পড়ে আমার। আচ্ছা, তখন আমি আর কি নিজেকে প্রস্তুত করতেছিলাম জবের জন্য অথবা অন্য আরেকটা কর্মজীবনের জন্য। তখন ওই সময়টাকে আমি আবার মিস করি। এই আদলে একটা গান বানানো হয়েছিল, গানটার নাম ছায়াপথ। আমি গানটাকে একটু শোনাবো? শিওর, কেন না। নগরীর নিস্তব্ধতা, নীরবে মন, নীল বিষের মতো যেন তার ছায়াপথ, যেন ভোরের আলো দেখায় বাঁচার আশা। তবু অন্ধকার ডেকে আনে এই নিঃসঙ্গতা, জীবনের অপূর্ণতা খুঁজে ফিরি আজও তোমায়, জীবনের অপূর্ণতা খুঁজে ফিরি আজও তোমায়। অন্ধ চোখে আজও বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কাফনে জড়ানো মৃত স্মৃতি, অনন্ত পথে ক্লান্ত আমি, আধারে মাঝে হারানো আলো তুমি। নগরীর নিস্তব্ধতায়, নীরবে মন, নীল বিষের মতো যেন তার ছায়াপথ, যেন ভোরের আলো দেখায় বাঁচার আশা। তবু অন্ধকার ডেকে আনে এই নিঃসঙ্গতা। রাত্রি কি বিষণ্ণতার বাড়ি? আমার এমন বিষাদ লাগে কেন? দূরের তারা একলা আকাশেও, তারও নাকি বিষাদ ভরা বুক। তোমরা কেবল জ্বলতে থাকা দেখো, শোনো বুকের ভেতর যন্ত্রণা কি জানো? পৃথিবীতে যত নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার, সবকিছু কিন্তু দুঃখবোধ, নিঃসঙ্গতা কিংবা একাকিত্ব থেকে হয়। আমি বলছিলাম যে কোলাহল কখনো নতুন সৃজন দিতে পারে না। আপনি যদি নতুন কিছু সৃষ্টি করতে চান, আপনাকে কোলাহল থেকে ছুটি নিয়ে একা হতে হবে, নির্জনতার কাছাকাছি যেতে হবে।
তো এই গানের কথাগুলো শুনে ঠিক তেমনই মনে হচ্ছিল আমার। রাত জাগা গান এটা আসলে বলতে গেলে দীর্ঘ সময় আমি রাত জাগতাম তখন, গানটা তখন লেখা। যদিও মানে হচ্ছে আমার সাথে আরেকজন ছিল, আমরা দুইজন মিলে এই গানের কনসেপ্টটা তৈরি করছিলাম। তখন আমার একটা ব্যান্ড ছিল, আচ্ছা। রক ব্যান্ড, ডি নিউট্রাল ছিল এটার নাম। তো এখনও ওই ব্যানার এই গানটা আছে, ইউটিউবে গানটা আপলোড করা আছে, গানের নাম ছায়াপথ। তো ওই গানটা খুবই ইমোশনাল, আর হচ্ছে দুঃখ, হ্যাঁ, দুঃখ, কষ্ট, জীবনের সব দুঃখ কষ্ট মনে করে এই গানটা বানানো হয়েছে। এই হচ্ছে বিষয়। আর গানটা বানাইতে গিয়ে অনেক স্মৃতি আছে গানের পিছনে। গানের রেকর্ডিং করতে যায় হচ্ছে অনেক আমাদের কষ্ট হয়েছে, কারণ আমার যে তখন তো এরিয়া, একেবারেই শিক্ষানবিশ। জি জি শিক্ষানবিশ, অ্যান্ড হচ্ছে এটা একদমই হোম স্টুডিওতে বানানো গান। আচ্ছা। আমার নিজস্ব বাসায় নিজস্ব সেট আপে এই গানটা রেকর্ড করা হয়েছিল। এখনো ওই ভার্সনই আছে, আমি এটা চেঞ্জ করবো না, ওইটাই রাখবো, স্মৃতি হয়ে থাকুক আমার জন্য। এই হচ্ছে বিষয়। আর গানটা অনেক সময় নিয়ে বানানো হয়েছে। আচ্ছা। ইভেন আমার আরো কিছু গান আছে, যেমন হচ্ছে একটা অ্যালবাম আছে, এই গানগুলো রিসেন্টলি আসবে ওকে। খুব শীঘ্র। সেগুলো কি ভাবের তরি থেকেই আসবে? না, আমার পার্সোনালি সলো মিউজিক ক্যারিয়ার থেকে অ্যালবামগুলো আসবে। সেটা যদি অডিয়েন্স বা শ্রোতারা শুনতে চায় কিভাবে শুনতে পাবে? আমার ফেসবুক ওয়ালে পাবে, অ্যান্ড হচ্ছে ভাবের তরিত পাবে, অবশ্যই পাবে। আচ্ছা। গিটারের পাশাপাশি আপনি চমৎকার বাঁশি বাজিয়ে থাকেন। চেষ্টা করি মাঝে মাঝে একটু আধটু। তো আমরা কি মানে এটাও কি কোনো উস্তাদ ধরে শেখা নাকি? না, এটা মূলত হচ্ছে আমার যিনি বড় ভাই, নাম হচ্ছে বাকি বিল্লাহ। বলতে পারেন যে আসলে উনি ছোট থেকে আমাকে গাইড করছে অনেক বিষয়ে, এবং উনি ভালো বাঁশি বাজাইতেন। পরবর্তীতে ওনার কাছ থেকে আমি বাঁশিটা শিখি। উনি বাউল প্যাটার্নে আর কি মূলত বাজান। তারপরে নিজস্ব রিসার্চ এবং হচ্ছে স্টাডি টুকটাক চেষ্টা করছি একটু ক্লাসিকের দিকে আগানোর জন্যে, এই আর কি। একই বাতাসের প্রতিধ্বনি হয়ে যে সুর তৈরি হয় বাঁশির, আমরা ফু দিলে আসলে এটা কোনো কিছুই বাজে না। কোনো মানে হয় না যে ছোট বাচ্চারা যখন কথা একেবারেই জানে না, ওরা মুখ দিয়ে শব্দ উচ্চারণ করলে অর্থহীন উচ্চারণ হয়। তো আমরা আসলে বাঁশি বাজাতে গেলে, আমরা যারা না বাজাতে পারা মানুষ, তারা আসলে বাঁশি বাজালে এরকম অর্থহীন মনে হয়, বাট আপনারা যখন বাঁশিতে ফু দেন সেটা অর্থবহ বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় হয়ে ওঠে। নদী নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, তাহলে আমরা কেন দরিয়া নিয়ে একটা গান শুনবো না? বলেন তো অবশ্যই। কোন গানের কথা বলেছি আমি? ওরে নীল দরিয়া। শিওর। সেটা কি আমরা আসলে বাঁশিতে শুনবো? জি, ওকে, আরো বাঁশিতে শুনবো। তাহলে আমরা বাঁশিতেই শুনি ওরে নীল দরিয়া।
যে এতগুলো দিন গত হয়ে গেল, আমি আপনাকে দেখি না, আপনি দেখেন না আমায়। আমার কিন্তু খুব পুড়ে যায়। রাত শেষে ভোর এলে আমার ইচ্ছে করে সকালের সাথে সাথে আপনাকেও দেখতে, ইচ্ছে করে প্রিয় নাম ধরে ডাকতে। সন্ধ্যা হলে মনে হয় নিরে ফেরা পাখির মতো আপনিও ফিরে আসুন। অদেখার অসুখে ভুগতে থাকা আমার আমিটাকে সারিয়ে তুলুন। আচ্ছা, আপনার ওখানে কি রাত শেষে সকাল আসে না? আপনার ওখানে কি আঁধার কেটে গিয়ে ভোর হাসে না? সকালের সাথে সাথে আপনারও কি আমাকে দেখতে ইচ্ছে করে না? সন্ধ্যা পাখির নিরে ফেরা দেখে আপনার কি ইচ্ছে করে না আমার কাছে উড়ে ফিরে আসতে, আমাকে আমার মতো করে ভালোবাসতে? গানের লাইনে যখন বলছিল কাছের মানুষ দূরে থুইয়া, এই যে একটা ব্যাপার, কবিতায় প্রায়শই আমি বলি যে অতটা দূরে নয় আকাশ। দূরত্বের উপমা যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রে বিশালতার উপমা দিতে গেলে আমরা সমুদ্রের কথা বলি, বড়ত্বের কথা বলতে পাহাড়ের কথা বলি, দূরত্বের পরিমাপ করতে গেলে আমরা আকাশের কথা বলি যে তুমি আমার আকাশ সমান দূরে চলে গেছো। তো অতটা দূরে নয় আকাশ, যতটা দূরত্বে তোমার বসবাস। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, চাইলেই কিন্তু চোখ মেলে আকাশ দেখা যায়, দৃষ্টিতে স্পর্শ করা যায়। কিন্তু যে কাছের মানুষটা দূরে চলে গেছে, দূরত্ব বাড়িয়েছে, চাইলেই তাকে আর দেখা যায় না। পাশাপাশি বসে থাকলেও খুব করে পুড়ে গেলেও তাকে বলা যায় না আমি ভালো নেই। তুমিও কি তাই আছো বুঝি? অনুভব করা ছাড়া আর কিছুই করার থাকে না। একদম একদম, পুড়ে যাওয়া ছাড়া। এই কথা থেকে মনে হলো আরেকটা সুর হোক। হ্যাঁ, কেন বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নয়? উপসংহার যদি এত এত দুর্বিষহ, এত দুঃখের হবে, তবে শুরুর গল্পটা কেন এত সুন্দর হয়? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? দিনের শুরু দেখে আমরা সন্ধ্যাটা কেমন হবে সেটা আজ করতে পারি না। সম্পর্কের শুরুর যে সুন্দর দিনগুলো, সেটা দেখে কখনোই উপলব্ধি করতে পারি না শেষটা এতটা দুঃখ জাগানিয়া হতে পারে। কেমন লাগে আসলে বাঁশি বাজাতে বাজাতে? কি ফিল করেন? বাঁশি আমাকে আসলে অন্য দুনিয়ায় নিয়ে চলে যায়। আমরা যারা লেখালেখির মানুষ, আমরা আসলে সাধারণত মানুষ দুঃখ পেলে কি করে? অন্য আরেকজনকে গালাগালি করে, বকাবকি করে, রাগ ঝাড়ে। রাগ ঝাড়ার প্রক্রিয়াটা তো এরকমই হয়। হ্যাঁ, একজন সৃজনশীল মানুষ যদি তিনি কবি লেখক হন, সেই ক্ষেত্রে তার যে রাগের দুঃখের যে বহিঃপ্রকাশ সেটা শব্দের মাধ্যমে থাকে। এই যে আমি লিখি, সৃষ্টির মাধ্যমে থাকে। সৃষ্টির মাধ্যমে থাকে। এক জীবনে যত দুঃখ, যত উপেক্ষা, তার সবটাই মানুষের দেয়া দান।
আসলে জীবনে সুখটা পার্শ্ব চরিত্র, দুঃখটাই প্রধান। ছোটবেলা সিনেমা দেখতাম না যে হচ্ছে মেইন নায়ক আর হচ্ছে সাইড নায়ক। মেইন নায়ক কিন্তু সিনেমার বেশিরভাগ সময় জুড়ে স্ক্রিনে থাকে, আর সাইড নায়ক বা হচ্ছে যে সাইড ক্যারেক্টারে থাকে একটা নির্দিষ্ট সময় আসে। তো জীবনের মেইন নায়কের ভূমিকা আসলে দুঃখটা আসলে প্রধান, সুখটা মাঝে মধ্যে আসে আর কি, পার্শ্ব চরিত্রের মতো। আপনি তখন অফলাইনে হচ্ছে একটা ওই যে এক ভাই রিকোয়েস্ট করছিল একটা গানের কথা, ওইটা একটু বাঁশিতে সুর তুলে আপনি যদি একটু, তখন বলছিলেন যে গলা ছেড়ে গাইতে পারছি না, প্লিজ আপনি গলা ছেড়ে গাওয়ার। অবশ্যই আমি গলা ছেড়ে গানটা শোনাচ্ছি। ওকে। তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনের আগুন মনে জ্বলে রে মনের আগুন মনে জ্বলে রে তোরে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগুন জ্বালাই যে মনে আমার মনের আগুন মনে জ্বলে রে মনের আগুন মনে জ্বলে রে। জলে রে কতটুকু পুড়ে ওই দগ্ধ আগুন, কতখানি পোড়ালে পুড়ে হয় ছাই, ভিড়ের ভেতর দেখে ব্যর্থ মানুষ, এত লোক কোলাহল তার কেউ নাই। চমৎকার গেয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যান্ড সম্পর্কে কিছু জানতে চাই। আমি আসলে অনেকবার ব্যান্ড করার ট্রাই করছি, 2-3 বার ব্যান্ড ভেঙে গেছে আচ্ছা, অনেক কারণে। শেষমেশ হচ্ছে একটা
লাস্ট সেট আপ যেটা ভাবের তৈরি, এইটা এখন পর্যন্ত একটু টিকে আছে আর কি। আচ্ছা, আপনারা কি লোকাল এরিয়ার বাইরে যাচ্ছেন নাকি? আমি লোকাল এরিয়ার বাইরে আসলে মূলত আসা হয় না, ঢাকাতে খুবই কম আসা হয়। আমি আমার নিজ জেলাতেই দেখা গেছে আমার হোম স্টুডিওর কাজ, কম্পোজিশন, লেখালেখি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। আপনি নিজে নিজের গান লিখেন। জি। আজকে আমার আড্ডাতে আপনাকে নিয়ে আসার অন্যতম একটা কারণ জি। এই যে দুঃখগুলোকে আপনি একই সাথে শব্দবন্দি করছেন, সুর করছেন। আপনার আরো একটা বড় গুণ আছে যে আপনি যে কোনো লেখাকে তড়িৎ গতিতে আপনি সুর করে ফেলতে পারেন। হ্যাঁ, যে কোনো সময় মানে যে কোনো লেখা আমি তাৎক্ষণিক একটা যে কোনো সুর দিয়ে দিতে পারবো। জাস্ট এটা কিভাবে করেন? এইটা আসলে যে কোনো লেখা আমি যখন পড়ি তখন এটার ভিতরে যে ছন্দ, সুর অনুভব করতে পারি, ফিল করতে পারি। অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে আর কি এতটুকুই হচ্ছে আমার পাওয়া, যে আমি সুর নিচে থেকে আসে আমার ভিতর থেকে, এটুকুই ভালো লাগে আমার আসলে। চমৎকার ব্যাপার। আমরা আপনার কাছ থেকে অনেকগুলো ফোক গান আমরা শুনেছি। বারি সিদ্দিকীর কোন একটা গান কি শোনাতে পারেন? অবশ্যই। কোন গানটা শোনাচ্ছেন বলার দরকার নেই, আমরা আসলে দর্শক যারা শুনছেন তারা মিউজিকের শুরুটা শুনে যদি আজ করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তো আর মনে জাহাল, বন্ধু আরে করো তো আর মনে জাহাল, আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তো আর মনে জাল, বন্ধু আরে করো তো আর মনে জাল। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন্দি আছি ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু, ত্রিভুবনে বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে জাল, বন্ধু আরে করো তোমার মনে জাল। দুঃখ কি আর একাই আমি পাই, এইসব কথা বলতে যাব কাকে, জলের গায়ে দুঃখ লেগে থাকে, মুছতে গেলেই উথলে উঠে বুকে। এইসব সুর করা গান যত শুনি তত বুকের ভেতর শান্ত নদীর বুকে যখন কোনো নৌকা যায়, বাতাস বয়, তখন কিন্তু ঢেউ ওঠে। এইসব গান, এইসব সুর মূলত আমাদের দুঃখ ভরা যে নদী, সেই নদীতে ঢেউ তুলে দেয়। আপনার কি তাই মনে হয়? আমি ভিতর থেকে এরকমই অনুভব করি। একদম একদম। আমরা হচ্ছে আপনার সাইজির কথা শুনলাম আপনার কণ্ঠে, আপনার মুখে শুনছিলাম আর কি। তো সাইজির কোনো গান কি
হ্যাঁ, অবশ্যই। আমি সাইজির গান করি, ভালো লাগে। ওনার দর্শন, ওনার যে বাণী, এগুলো আমাকে খুব টানে আসলে। অনেক আগে থেকে আমি সাইজির গান করি। আচ্ছা, অবশ্যই সাইজির গান করি। সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যার ভাবে মরেছি মাথায় আমি, যার ভাবে মরেছি মাথা, যার ভাবে মরেছি মাথা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে, ওরে আর কে জানে মনের কথা, যার ভাবে মরেছি মাথায় আমি, যার ভাবে মরেছি মাথা। সুখের কথা জানে সুখী, দুঃখের কথা জানে দুঃখী, সুখের কথা জানে সুখী, আবার দুঃখের কথা জানে দুঃখী, পাগল বিনে বোঝে কে রে, পাগল বিনে বোঝে কে রে, পাগলেরি ওরে পাগলেরি মনের কথা, যার ভাবে মরেছি মাথায় আমি, যার ভাবে মরেছি মাথা, যার ভাবে মরেছি মাথা। সুখী মানুষ সুখের কথা জানে, দুঃখী যেজন সেই দুঃখ জানে, পাগল বিনে ছাড়া বুঝে কে রে, পাগলেরই মনের কথা। সেখান থেকে ওটার নিয়ে আমরা যেতে চাই, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকবো আর। আচ্ছা, খুবই চমৎকার একটা গান। এই পৃথিবীর এত রূপ লাবণ্য, এত সম্পদ, এত সৌকর্য, সবকিছু ছেড়ে কিন্তু চলে যেতে হবে। এবং আজকে যখন আমরা দুজন আসছিলাম, আপনি পাশাপাশি হাঁটার সময় কথাগুলো বলছিলেন যে সবকিছুই তো অর্থহীন একটা সময়, এই যে অর্থ প্রাচুর্য সব রেখে একটা সময় কিন্তু ছেড়ে যেতে হবে এই পৃথিবী। হয়ে যাক না, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকবো। লোকে বলে হে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে হে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যেরই মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে হে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার।
আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাতনা চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগে যদি জানতো হাসন, বাঁচবো কতদিন, আইরে বাঁচবো কতদিন। আগে যদি জানতো হাসন, বাঁচবো কতদিন, আইরে বাঁচবো কতদিন। বানাইতো দালান কোঠা, বানাইতো দালান কোঠা, করিয়া রঙিন, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যেরই মাঝার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। গানে গানে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ সময়ে চলে এসেছি। যদিও আসলে উঠতে ইচ্ছে করছে না, এই সুর ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না, তারপরেও প্রোগ্রামের প্রয়োজনে আমরা আজকে বিদায় নিতে হচ্ছে। আমরা ভাবের তরি পুরো ব্যান্ডকে আরেকবার চাই, সেটা কি পেতে পারি? অবশ্যই আমরা ভাবের তরি ফুল টিম মেম্বাররা অবশ্যই পার্টিসিপেট করব, ভালো লাগবে আমাদের। এবং আমরা আশা রাখি কালের কণ্ঠের আমরা যারা আছি, শ্রোতা, দর্শক এবং অডিয়েন্স যারা আছি, যে কোনো সময় চাইলেই আপনাকে পেতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই পাবেন, যে কোনো সময়। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার? দর্শক শ্রোতাদের প্রতি আমার এতটুকুই বলার যে আমি আমার দর্শকদের অনেক ভালোবাসি। আসলে তারা আছে বিদায়, তারা সাপোর্ট করছে বিদায় আমি আছি। তাদের জন্য অনেক ভালোবাসা এবং হচ্ছে সবসময় পাশে চাই, এতটুকুই বলার, আর বেশি কিছু চাওয়ার নেই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কালের কণ্ঠের সাহিত্য আড্ডা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।